হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমাদের শতকরার দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটা ক্লাস করিয়েছি। সেই ক্লাসটা দেখো, তোমরা যদি দেখে না থাকো তবে আমাদের একটা প্লেলিস্ট করা আছে শতকরা, সেখান থেকে তোমরা দেখে নাও। আর আমাদের একটা লাভ ক্ষতিরও প্লেলিস্ট করা আছে, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো, আমরা যে অঙ্কগুলো করাই সেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছিল এমন কোশ্চেন। তোমরা অবশ্যই আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই এবার। দেখো, আজকের আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হারে বৃদ্ধি পাবে। দেখো, বর্গক্ষেত্রের কথা বলেছে আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা 10% বৃদ্ধি পাচ্ছে, এটাকে 10% মানে কি 110 লিখতে পারি। দেখো, আমরা তো সবসময় মনে করি একটা বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা বাহু সমান হয়। এইটা যদি মনে করো আয়তক্ষেত্র হতো তাহলে দৈর্ঘ্য প্রস্থ হতো, মানে দুটো থাকতো। তাহলে আমরা দেখো এখানে দুবার গুণ লিখবো। তাই এই যে লিখেছি একে 10 দিয়ে ভাগ করে দেবো, আর আরেকবার লিখবো সেম জিনিস, যেহেতু এখানে বর্গক্ষেত্র তার জন্য সেম দুবার লিখতে হবে। 10 দিয়ে ভাগ করে দেবো দুটোকে, দেখো শূন্য শূন্য কেটে দেবো, শূন্য শূন্য কাটা, 11 করে গুণ করলে 121। তাই 121% আমাদের সম্পূর্ণ টোটাল হচ্ছে। এখান থেকে যদি আমরা 100 বিয়োগ করে দিই তাহলে 21%। তাহলে আমাদের দেখো এই 21% বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের 10 সেকেন্ডের মধ্যেই আমরা এসব অঙ্ক অ্যান্সার করতে পারি। এবার দেখো আমরা কেন করলাম এটা। এখানে দেখো, এখানে এই যে 100/10 আর এখানে 100/10 কেন গুণ করলাম, এটা একটা শর্ট ট্রিক। দেখো এখানে বলেছি 10% যেহেতু বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা লিখব এখানে 110/10। আর যেহেতু দৈর্ঘ্য মনে করো এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাই যে প্রস্থ বাড়ছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মানে কি, যেহেতু বড় ক্ষেত্র তাই দৈর্ঘ্য প্রস্থ তো থাকে না, এর বাহু থাকে, প্রত্যেকটা বাড়ছে, তার জন্য আমরা এটা দুবার লিখতে হবে। আর যেহেতু 121%, দেখো আমরা প্রথমে 100% থাকে, তারপরে 121 হয়েছে, তার জন্য আমরা এই 100টা বিয়োগ করছি। মানে আমাদের টোটাল প্রথমে মনে করো 100 ছিল, হ্যাঁ, তাহলে সেটার থেকে 100 তার জন্য বিয়োগ করতে হবে, তার জন্য আমাদের এখানে 21% অ্যান্সার। আমরা নেক্সট একটা অঙ্ক রেখেছি, দেখো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্পর্কে, দেখো সেটা দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। 2 দাগের অঙ্কটা দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে এবার দেখো, এটাই আয়তক্ষেত্রকার জমি বলেছে, যার দৈর্ঘ্যটা বলেছে 15% বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থটা বলেছে হ্রাস পাচ্ছে, যেটা 12.5%। তাহলে আমরা দেখো সেম একই রকমভাবে আমরা 15% বৃদ্ধি পাচ্ছে মানে 115 লিখতে পারি, আর নিচে কি করব, 10 দিয়ে ভাগ করে দেব। গুণ আমরা যেটা বললাম, এক একটা বড় ক্ষেত্র ছিল আর এটা দেখো আয়তক্ষেত্র, তার জন্য এটা এই যে দৈর্ঘ্য আসলে এবার প্রস্থর কথা লিখব। প্রস্থ দেখো বলছে 12.5% হ্রাস, তাহলে আমরা 100 থেকে যদি 12.5% মানে 12.5, একে 12.5% মানে কি 12.5, 100 থেকে 12.5 যদি বিয়োগ করা হয় তাহলে থাকে কত, 787.5 থাকে। তাহলে দেখো এটাকে 10 দিয়ে ভাগ করে দিতে আমরা বললাম। দেখো এবার আমরা এটাকে কাটাকাটি করব। আমরা যদি এটা শূন্য চলে আসছে নিচে একটা দশমিক উঠে গেলে, এটাতে আমরা 5 দিয়ে কাটলে 5 5 23, আর এখানে 5 5 দুগুণী। এবার দেখো এটা যদি 25 দিয়ে কাটি, 4 25 100, আর 25 দিয়ে কাটলে 1 25 3 25 75, আর হচ্ছে 7 আর 5 12, তার মানে 125, 25 মানে 5 25 125। তাহলে দেখো এটা আসে। তাহলে এবার এ দুটো দেখো আমরা যদি গুণ করি তাহলে 23 আর 25, 25 গুণ 23 গুণ করলে আসছে কত, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 10, আর 25 35 দুগুণী 70, তাহলে 5 0 8, 805। দেখো উপরে 805 উপরে, আর নিচে আসছে 4 দুগুণী 8। এবার দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে 800, তাহলে ভাগ করলে কত হয়, দেখো ভাগ করলে 8 দিয়ে 800 হচ্ছে 800
8 দিয়ে 800 মানে 805কে 8 800 দশমিক আর 5কে যদি ভাগ করা হয় দশমিক দিয়ে 50 50 8 দিয়ে 4 8 48 সরি 6 48 আর হচ্ছে 2 থাকছে 8 দুগুণে 16 4 50। দেখো এইটা হচ্ছে 100.625। এবার দেখো এটা তো আমরা তো বৃদ্ধি পেলো, তাহলে আমরা এখান থেকে 100 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো বলেছি আমরা, 100 বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ করলে আমাদের থাকছে কত, 0.625। তাহলে এইটা এত পার্সেন্টটা এই পার্সেন্টটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু ডি, এই পার্সেন্টটা বৃদ্ধি পেলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই প্রসেসে করলে দেখো আমরা খুব ইজিলি অঙ্কগুলো বের করতে পারি। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে এ এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি এবং সি এর আয় অপেক্ষা 25% কম। এবিসি এর মাসিক মোট আয় 9,400 টাকা হলে সি এর আয় কত সেটা বের করতে বলেছে। তা আমাদের সব থেকে মেইন ইম্পর্টেন্ট দেখো এখানে প্রথম লাইনটা বলেছে এ এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি এবং সি এর আয় অপেক্ষা 25% কম। তাহলে আমরা এখানে এ ইস টু বি ইস টু সি লিখি, এবিসি লিখে নিলাম। দেখো এ এর আয় বি এর আয় অপেক্ষা 25% বেশি বলেছে, মানে আমরা যদি বি যদি 100 টাকা আয় করে তাহলে এ আয় করে 125 টাকা, বলে দিয়েছে 25% বেশি। এবং সি দেখো সি এর আয় বলেছে এর থেকে, মানে কি এর আয়ের থেকে 25% কম। হ্যাঁ, মানে সি এর আয় অপেক্ষা এ এর আয়, মানে সি এর থেকে 25% কম বলেছে এ এর আয়। তাহলে সি এর থেকে 25% কম, মানে তখন আমরা সি এর আয়টা কী করে বের করব, দেখো এখানে বের করব সি এর আয়টা বের করব 125কে গুণ করে দেবো, দেখো 25% কম বলেছে, তার মানে সি এর আয় কিন্তু মানে কি এর থেকে বেশি সি এর আয়। তাহলে সি এর আয় যেহেতু এর থেকে বেশি, তাহলে উপরে 100 আর নিচে 25%, মানে এটা হয়ে যাবে 100 থেকে 25 কমে গেলে তাহলে থাকে 75, এটা গুণ করে দেবে তো সি এর আয় বেরোবে। তাহলে আমরা দেখো এটা কাটাকাটি যদি করি তাহলে 25 দিয়ে কাটলে দেখো 5 25 125 আর 3, তার মানে এখানে বেরোচ্ছে 500/3, 500/3। তাহলে এ দেখো এ বেরোলো 125, বি 100 আর সি হচ্ছে 500/3। আমরা এবার সব কটাকে যদি 25 দিয়ে কাটাকাটি করি, 25 দিয়ে কাটলি 125কে কাটলি 5 25 125 ইস টু আমরা যদি 100কে কাটি তাহলে 4 হবে। আর এখানে দেখো 25 দিয়ে কাটলে 50কে 50 50 দুগুণে মানে কি 25 দুগুণে 50, তার মানে 20/3 আসবে। এবার যদি আমরা সিম্পল নিয়ম করে দেখো 3 দিয়ে, তাহলে 3টে প্রত্যেকটার সাথে 3 গুণ করে দিলে সিম্পল ফর্ম চলে আসবে। তাহলে 3 5 15 ইস টু 3 4 12 ইস টু 3 3 কেটে গেলে 20। তাহলে এটা আমাদের সিম্পল ফর্ম চলে আসলো। তাহলে এটার যোগফল কত হচ্ছে 20 আর 15 35, 35 আর 12 যোগ করলে 47 হয়। দেখো 47 আমাদের যোগফল টোটাল। দেখো আমাদের মোট আয় হয়েছিল, এবার দেখো বলেছে মাসিক মোট আয় 9,400 টাকা। তাহলে সি এর আয় কত আমাদের বের করতে বলেছে। তাহলে এবার আমরা এবার কি মানে কি সি এর আয় বের করতে গেলে কী করতে হয়, সি এর আয় বের করতে গেলে কী করতে হয়, তাহলে 9,400 গুণ ভগ্নাংশ কত হবে, ভগ্নাংশ টোটাল বাই সি এর পরিমাণ বাই টোটাল ভগ্নাংশ, এটা ভগ্নাংশ করতে হয়। তাহলে টোটালটা হচ্ছে 20 আর হচ্ছে টোটাল যোগফল হচ্ছে 47। এবার গুণ করলে দেখো আনসার হয়ে গেছে। দেখো 47 দুগুণে 94, মানে 200/20 200 আর 20 গুণ করলে তাহলে 400, মানে 4000। দেখো 200 আর 20 গুণ করলে 4000, তাহলে আমাদের এই 4000 টাকা ইনকাম। তাহলে আমাদের দেখো অ্যান্সার হবে ডি দাগটা। ডি বলে সি এর আয় কত, তাহলে সি এর আয় হবে 4000 টাকা, এটা ইনকাম, এটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে। দেখো একদম ফার্স্ট যে অঙ্ক আমরা করলাম প্রথম এক দাগটার মতন সেম একই রকমভাবে অঙ্কটা করতে পারি। দেখো প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, মানে 120/10 বলেছিলাম গুণ,
পরেরটা যাত্রী সংখ্যা 20% কমেছে, মানে তখন 100 থেকে 20 কমে গেলে তাহলে চলে আসে 80, 80/10। তারপর 0 0 কাটা কেটে দিলে দেখো 8 বরং 96 হয়। দেখো 100 থেকে 96 কম, তাহলে আমরা যদি 100 থেকে 96 বিয়োগ করি তাহলে দেখো আমাদের চলে আসছে 4, তাহলে 4%। দেখো 4% যেহেতু কম তাহলে 4% কমেছে, তাহলে অ্যান্সার হবে কিন্তু বি, 4% কমেছে। তাছাড়া দেখো আর একটা শর্ট ট্রিক বলে দিই এর, যদি সেম মানে বৃদ্ধি এবং কম কম হয়, যদি সেম একই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো শুধু 20/10 লিখে এর স্কোয়ার করে দিলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যায়, আর কিচ্ছু করার দরকার পড়ে না। যদি সেম মানে 20% বৃদ্ধি পেয়েছে এবং 20% কমেছে এরকম যদি হয়, তবে সেম এরকম, তবে প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে আসবে না, এরকম যদি এরকম প্রসেসের যদি অঙ্ক থাকে মানে 20% বৃদ্ধি পাচ্ছে এবং 20% কমছে, সেক্ষেত্রে হবে এরকম কোশ্চেন করলে আমাদের এই ট্রিকটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 0 কাটা 2 স্কোয়ার করলে 4%, আর সবসময় এক্ষেত্রে হ্রাস পায়, সবসময় হ্রাস প্রত্যেক সময়, মানে এই যেহেতু 20% বৃদ্ধি আর 20% এরকম ক্ষেত্রে সবসময় হ্রাস পাবে, কখনোই বৃদ্ধি পাবে না। তাহলে দেখো আমাদের অঙ্ক হয়ে গেল, 2 সেকেন্ডে এর অ্যান্সার বের, মানে কি এই অঙ্কটার অ্যান্সার বলা যায়। পরে কোশ্চেনটা দেখবো আমরা। 5 দাগের অঙ্কটা দেখো, বলেছে একটি ঘড়ির ধার্য মূল্য 160 টাকা। এক ব্যক্তি ঘড়িটি 122.40 টাকায় ক্রয় করায় সময় দুটি পৃথক ছাড় পায়। প্রথম ছাড়ের হার 10% হলে দ্বিতীয় ছাড় কত? দেখো আমি তোমাদের এইসব অঙ্কগুলো করাচ্ছি, এই অঙ্কগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক যেসব অঙ্কগুলো আমি করাচ্ছি সব অঙ্কগুলোই পরীক্ষায় এসেছে। দেখো তবে এই অঙ্কটা আমরা কি করে করতে পারি, দেখো প্রথম ছাড় ছিল 10% আর ঘড়িটির ধার্য মূল্য ছিল 160 টাকা। তাহলে আমরা দেখো কি করতে পারি, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মানে প্রথম ছাড় দেওয়ার পর তখন আমরা ঘড়িটির ক্রয় মূল্য হয়, প্রথম ছাড় দেওয়ার পর তখন ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে, দেখো আমরা কত হচ্ছে, তাহলে 10% ছাড় দিচ্ছে উপরে 90/100 গুণ করে দিলি দেখো আসছে কত, 9 × 144, 144 টাকা। দেখো প্রথম ছাড়ের পর ঘড়িটি দাঁড়ালো 144 টাকা। এবার দেখো আমাদের দ্বিতীয় ছাড়ের পর এখানে তো দেখো দুটি ছাড়ের পর এই টাকায় ঘড়িটা কেনা হয়েছে, তাহলে দেখো আমরা যদি 144 থেকে আমরা যদি এই 122 টাকা মানে 122.40 এটা যদি বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় ছাড়টা পাবো। তাহলে দ্বিতীয় ছাড় কত পাচ্ছি, আমরা বিয়োগ করলে 0, 6, 1 আর এটা হচ্ছে 1 আর 2, 2, তার মানে 21.60 টাকা আমরা দ্বিতীয় ছাড় পাচ্ছি। কত টাকা এই দ্বিতীয় ছাড় পাচ্ছি, 144 টাকায় দ্বিতীয় ছাড় পাচ্ছে এটা। এবার তাহলে আমরা শতকরা কী করে বের করতে পারি, তো শতকরা বের করতে গেলে কী করতে হয় আমাদেরকে, এই ছাড়ের সঙ্গে আমরা মানে কি এই 144 টাকায় এইটা ছাড় পাচ্ছি, একে কত আর 100 কত, তার মানে আমরা এটা লিখতে পারি 100 মানে 21.60 ইন্টু 100/144, এটা গুণ করলে দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তাহলে দেখো আমরা এটা দশমিকটা তুলে দিই, নিচে 100 আমরা কাটাকাটি করে দিই, 100 কেটে যাচ্ছে। দেখো আমরা যদি কত দিয়ে কাটবো, 12 দিয়ে কাটবে, 12 দিয়ে কাটছে কি, 12 দিয়ে দেখি, 12 দিয়ে 12কে 12, 12, 8, 9 কাটছে, 12, 12, 44। দেখো 12 দিয়ে কাটলে 12কে 12 থাকে 9, 8, 12, 96 আর 0 আর কাটছে। এবার দেখো যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে থাকছে 3, 4, 12, 3 দিয়ে কাটলে 3, 4, 60, 4 দিয়ে কাটলে দেখো 4, 15, 60, তাহলে দেখো আমাদের 15%। তাহলে আমাদের দ্বিতীয় ছাড়টা আমাদের দ্বিতীয় ছাড় বের করতে বলেছে, দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত, 15%। সরি এখানে আমাদের অপশানগুলো রাখা হয়নি, তাও অ্যান্সার 15% হবে, 15% অ্যান্সার, আমাদের দ্বিতীয় ছাড়ের পরিমাণ 15%। পরের কোশ্চেনটা দেখো, 6 দাগের অঙ্কটা দেখো, বলেছে কলকাতা থেকে পাঁশকুড়ায়
বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে 20 টাকা ও 30 টাকা। যদি ট্রেন ভাড়া 20% ও বাস ভাড়া 10% বৃদ্ধি পায়, তাহলে ট্রেন ও বাসের বর্ধিত ভাড়ার অনুপাত কত? দেখো বর্ধিত ভাড়ার অনুপাত বের করতে বলেছে। দেখো প্রথমে বাস ভাড়া ছিল 20 টাকা আর ট্রেন ভাড়া ছিল হচ্ছে 30 টাকা। দেখো ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে আর বাস ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে অনুপাত কত? তাহলে আমরা দেখো বাস ট্রেন লিখি বাস, আর এখানে ট্রেন লিখি ট্রেন। দেখো বাস ভাড়া প্রথমে 20 ছিল। দেখো এই অঙ্কটায় আমরা তাড়াহুড়োর মধ্যে দেখো সব থেকে ভুল করার প্রসেস দেখো। এখানে দেখো প্রথমে কিন্তু বাস বলেছে, তারপরে ট্রেন, আর এখানটায় দেখো প্রথমে কিন্তু ট্রেন ভাড়া বলেছে আর পরে কিন্তু বাস ভাড়া বলেছে। এই কারণে আমরা এই বাসের সাথেই 20 গুণ করে দিই আমরা অঙ্ক, মানে যখন আমরা এই অঙ্কগুলো আসে পরীক্ষায়। এই কারণে এখানটায় একটু ভালো করে খেয়াল করবে তোমরা যখন এরকম ধরনের অঙ্ক দেখবে। এখানে দেখো তাহলে কিন্তু এই 20-র সাথে কিন্তু হবে, এ দেখো এখানে বাস ভাড়া কিন্তু 10% বাড়ছে, 20% কিন্তু ট্রেন। তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100 করে দেবো গুণ। ইস্টু আমাদের অনুপাত বের করতে বলেছে। আর ট্রেন দেখো ট্রেন ভাড়া ছিল আমাদের 30 টাকা, 30 আর ট্রেন ভাড়া বেড়েছে 20%, তাহলে 120 হবে, 20/100। দেখো আমাদের একদম সহজ অঙ্ক, কিন্তু এই জায়গায় ভালো করে না খেয়াল করলে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা ভুল করে তুই আসি অঙ্কটার অ্যান্সার। দেখো আমরা যদি এবার আমরা আবার কাটাকাটি করে দিই। 0 0 কাটা, এই 0 0 কাটা, এখানে 0, এই 0 0 কেটে থাকছে। তাহলে এখানে পড়ে থাকলো দেখো 2 × 11 পড়ে থাকলো, আর এখানে 3 × 12 পড়ে থাকলো। দেখো 2 দিয়ে কাটলি 11, আর এখানে 2 দিয়ে কাটলে এটা থাকলে 6 পড়ে থাকছে, এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3 6 18। তাহলে দেখো আমাদের 11:18 আমাদের অ্যান্সার হচ্ছে, 11:18 আমাদের 11:18 অ্যান্সার, এটা আমাদের। তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে এ দাগটা 11:18। পরের কোশ্চেনটা দেখো, 7 দাগের অঙ্কটা দেখো, একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়। কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে? দেখো পূর্বে মনে করছি মূল্য যদি আমরা ছিল 100 টাকা, পূর্বে মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে বর্তমান মূল্য 130 টাকা কলমের। যেহেতু কলমের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, মানে পূর্বে যদি 100 থাকে, বর্তমান 130। এবার কি বলেছে দেখো, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে। দেখো তাহলে 130 হচ্ছে, তাহলে সেই 130কে করতে হবে পূর্বের মূল্যের সমান, মানে 100 করতে হবে। তাহলে কতটা হ্রাস করতে হবে? তাহলে নিশ্চয়ই দেখো আমাদের 30 টাকায় হ্রাস করতে হবে। তাহলে আমাদের দেখো 130-এ 30 টাকা বর্তমানে কমাতে হবে। তাহলে একে কতটা কমাতে হয়? একে নিশ্চয়ই এটা বাই 130 হয়। আর 100-তে আমাদের যেহেতু পার্সেন্টেজ বলেছে, শতকরা কত কমাতে হবে? তাহলে পার্সেন্টেজ মানে এর সাথে 100 গুণ। দেখো আমাদের আনসার হয়ে গেছে 0 0 কাটা, তাহলে 300/13। 300/13 আমরা যদি 300 মানে 300-কে 13 দিয়ে ভাগ করি, তাহলে 13 দুগুণে 26, 40, 3 13 39, 1 থাকছে। তাহলে দেখো 1 থাকলে 13 মানে 23 পূর্ণ 1-এর 13%, 23 পূর্ণ 1-এর 13%। তাহলে এইটা আমাদের হ্রাস করতে হবে, 23 পূর্ণ 1-এর 13%। দেখো এখানে অ্যান্সারও কেমন দিয়েছে, 23 পূর্ণ 3-এর 13 আর 23 পূর্ণ 1-এর 13। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার 23 পূর্ণ 1-এর 13। ভালো করে এইগুলো খেয়াল করে যখন আসে, তখন কিন্তু অনেকে এই 1-এর 13টা দেখে না, এই তখন কেন বি অ্যান্সার করে দিয়েছিল, আর বি অ্যান্সার করলেই কিন্তু তখনই ভুল। আমাদের তাহলে সিধা একটা অ্যান্সার হচ্ছে। পরে কোশ্চেন দেখি আমরা। 8 দাগের অঙ্ক দেখো, বলেছে বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম। দ্বিতীয় স্থান অধিকারকারী বি এর প্রাপ্ত নম্বর যদি 500
70 হয়, মোট কত নম্বরে পরীক্ষা ছিল? তাহলে মোট কত নম্বরে পরীক্ষা ছিল এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা যদি মনে করি আমরা পরীক্ষা যদি ছিল 100 নম্বরের, পরীক্ষা যদি 100 নম্বরে হয় তাহলে এ পাচ্ছে, দেখো এ বলেছে 75% নম্বর পায়, মানে এ বাই 75 নম্বর। তখন বি কত পাবে? বি পাবে দেখো বলেছে এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5% কম, তাহলে বি পাবে 75-এর সাথে 5% কম মানে 95/100। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে দেখো 25 দিয়ে কাটলে 4, 3 25, আর এটা 25 দিয়ে কাটলে 4, তাহলে এখানে হচ্ছে 395, 300, 300 থেকে 3 5 15 কম, তার মানে 285/4। দেখো এইটা হচ্ছে তাহলে এত হচ্ছে এই যে 285 পাই, এটা হচ্ছে বি এর প্রাপ্ত নম্বর হয়। যদি আমরা 100 যদি মনে করি, 100 মনে করলে এইটা বি এর প্রাপ্ত নম্বর। তাহলে দেখো এইটা যদি আমাদের বি এর প্রাপ্ত নম্বর হয় তাহলে মোট নম্বর দেখো 100, তাহলে বি এর প্রাপ্ত নম্বর দেখো বলে দিয়েছে 700 মানে 570। তাহলে আমরা এখানে ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি, এই নাম্বারটা মানে 275/4, এই নাম্বারটা যদি প্রাপ্ত নম্বর বি এর হয় তাহলে মোট নম্বর দেখো 100, মোট নম্বর তখন 100, আমরা তো 100 ধরেছিলাম। এই যে মোট নম্বর মনে করি, মোট নম্বর যদি 100 হয় তাহলে সেক্ষেত্রে এ পাচ্ছিল 75 আর বি এটা পাচ্ছে, তাহলে এইটা যদি বি পাই তাহলে মোট নম্বর 100। তাহলে এবার একের ক্ষেত্রে দেখো তাহলে করতে হবে 100 ইন্টু হয়ে যাবে, দেখো এটা উল্টে যাবে, ভাগ হয়, তাহলে 4/, এটা হয়ে যাবে। আর দেখো এবার আমাদের মানে কি টোটাল নম্বর আমরা 100 যদি বের করি, 100 এটা তো টোটাল নম্বর 100 বের করতে হবে আমাদের। 100তে তাহলে টোটাল নম্বর কত হবে? সরি, আমরা 100 না, এখানে আমরা 100 না, আমরা দেখো আমাদের বের করব এই নাম্বারটা 750। 750 যদি টোটাল নাম্বার হয়, মানে বি এর প্রাপ্ত নাম্বার হয়, 750 যদি বি এর প্রাপ্ত নাম্বার হয় তাহলে আমাদের টোটাল নাম্বার কত হবে? তাহলে 100 ইন্টু 4/275 গুণ 500। দেখো আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাবে। এবার কাটাকাটি করলি, তাহলে দেখো আমরা কাটাকাটি করি, তাহলে কাটবো কী দিয়ে কাটবো? আমরা 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে দেখো 5 কুড়ি 100, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 5 25, 3 5 7 35, দেখো 57। 57 দিয়ে এটাকে কাটলে দেখো 10 হয়। দেখো এবার গুণ করলে তাহলে কত হচ্ছে? 80 80 মানে 800, দেখো 800, তাহলে 800 হচ্ছে মোট নম্বর। দেখো 800 আমাদের মোট নম্বর, তাহলে আমাদের অ্যান্সার দেখো বি হবে হচ্ছে 800 আমাদের মোট নম্বর। পরের কোশ্চেনটা দেখো, 9 দাগের অঙ্ক বলেছে, দেখো বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো একদম সহজ ট্রিকের মাধ্যমে এই অঙ্কগুলো করতে পারি। দেখো এখানে দুটো বিষয়ের কথা বলেছে, একটা ইংরেজি, যে 40% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে আর 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করেছে এবং উভয় বিষয়ে 75% ছাত্রছাত্রী পাশ করেছে। তাহলে দেখো আমরা এখানে এই উভয়, আমরা যদি টোটাল মনে করছি মোট আমরা ধরে নিচ্ছি 100 জন ছাত্রছাত্রী আছে। মোট 100 জন ছাত্রছাত্রী থাকলে দেখো টোটাল মানে কি উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে। এই করে দাও কি, উভয় বিষয়ে পাশ করেছে এই 80 জন ছিল উভয় বিষয়, মানে প্রথমে গণিত আর দুটো, একটা গণিত ছিল আর একটা ইংরেজি ছিল, 80 যোগ 85, আর উভয় বিষয়ে দেখো উভয় বিষয়ে পাশ করেছিল হচ্ছে কি 75, এর সাথে 75 বিয়োগ করে দাও,
তাহলে দেখো এখান থেকে এই উভয় বিষয়ে পাস করেছে কত সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা বিয়োগ করলে 75 মানে 80 বিয়োগ করলে আমরা 5 আর 5 মানে 95 90 হয় 90। দেখো এইটা সমাধান করলে আমরা 90 জন পাচ্ছি, 90 জন। দেখো এখানে উভয় বিষয়ে পাস করেছে 90 জন, তাহলে উভয় বিষয়ে ফেল করে কত? উভয় বিষয়ে ফেল করে, ফেল করে। দেখো আমরা টোটাল মোট তো ধরেছিলাম 100 জন, আমরা যদি 90 জন উভয় বিষয়ে পাস করে তাহলে উভয় বিষয়ে ফেল করে, তাহলে 100 থেকে 90 বিয়োগ করলে তাহলে 10 জন উভয় বিষয়ে ফেল করে, 10 জন উভয় বিষয়ে ফেল করে। তারপর আমাদের যদি 10 জন উভয় বিষয়ে সে ফেল করে তখন মোট ছাত্রছাত্রী 100 জন। আমাদের দেখো এখানে বলে দিয়েছে মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করলে তাহলে মোট ছাত্রছাত্রী কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো ঐকিক নিয়মে আমরা এটা সাধারণভাবে বের করে নিতে পারি। আমরা 10 জন যদি ফেল করে, 10 জন যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে মোট ছাত্রছাত্রী 100 জন, সেক্ষেত্রে মোট ছাত্রছাত্রী 100 জন। এবার একজন যদি ফেল করে তাহলে এটা বাই 10 হবে। আর যদি আমাদের 40 ছিল, 40 জন যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে মোট ছাত্রছাত্রী এর সাথে গুণ, দেখো 0 0 কাটা, তাহলে আমাদের 4 100 400 জন। দেখো তাহলে আমাদের এই 400 জন হচ্ছে আমাদের অ্যান্সার। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তবে মোট ছাত্রছাত্রী 400 জন হবে আমাদের সি দাগটা অ্যান্সার। মোট ছাত্রছাত্রী 400 জন। পরের কোশ্চেনটা দেখো, 10 দাগের অঙ্কটা দেখো, বলেছে একটি বাসের 15% জলের নিচে আছে এবং অবশিষ্ট 17 মিটার জলের উপরে আছে। বাসটির 10%-এর দৈর্ঘ্য কত? দেখো বলেছে 15% জলের নিচে আছে। আমরা মনে করি সম্পূর্ণ বাসটি হচ্ছে 100 মিটার। আমরা মনে করে নিলাম সম্পূর্ণ বাসটি 100 মিটার। এবার যদি 15% জলের নিচে থাকে, 15% জলের নিচে থাকলে তাহলে নিচে আছে 15, তাহলে উপরে আছে কত? উপরে তাহলে দেখো 15 যদি নিচে থাকে, আমরা টোটাল তো ধরেছে 100, 15 যদি নিচে থাকে তাহলে 85 থাকবে জলের উপরে, 85 জলের উপরে থাকবে। তাহলে দেখো আমাদের তো 85 যদি জলের উপরে থাকে তাহলে টোটাল বাসটা হবে 100 মিটার। আমাদের দেখো এখানে বলেছে অবশিষ্ট 17 মিটার জলের উপরে আছে, তাহলে 17 মিটার জলের উপরে থাকলে আমরা টোটাল বাস এখান থেকে বের করতে পারবো ঐকিক নিয়মে। দেখো আমরা যদি বলি 85 মিটার জলের উপরে থাকলে সম্পূর্ণ বাসটি 100 মিটার। এবার 1 মিটার যদি জলের উপরে থাকে তাহলে সম্পূর্ণ বাসটি 100/85 হবে। এবার আমাদের অঙ্কে বলে দিল, রিয়েল অঙ্ক বলেছে 17 মিটার জলের উপরে থাকলে, তাহলে 17 মিটার জলের উপরে থাকলে সম্পূর্ণ বাসটি কত হবে? এর সাথে 17 গুণ। দেখো আমরা 17 দিয়ে 5 17 85, 5 দিয়ে 100 কাটলে 20, দেখো 20 মিটার, 20 মিটার। এই দেখো এই 20 মিটারটা বেরোলো সম্পূর্ণ বাস। আমাদের সম্পূর্ণ বাসটি লম্বা ছিল 20 মিটার। এবার আমাদের বলেছে বাসটির 10%-এর দৈর্ঘ্য কত? তাহলে 20-র সাথে আমরা যদি 10% গুণ করে দিই, 20/10/100, তাহলে দেখো আমাদের বেরিয়ে গেছে 0 0 কেটা, তাহলে সমান 2 মিটার। তাহলে দেখো আমাদের 2 মিটারটা অ্যান্সার হবে আমাদের 2 মিটার। তাহলে দেখো আমাদের দ্বিধাকটা অ্যান্সার আমাদের 2 মিটার। দেখো আজ আমাদের 10টা অঙ্ক ছিল। এই 10টা অঙ্ক এই 10টি অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ক্লাসটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।